সিন্ধু নদীর পানি প্রবাহ আটকে দিয়ে ভারতই এখন গ্যাড়াকলে পড়ছে। চীন আবার যেহেতু আবার উজানে আছে, ভারতের উজানে চীন আবার আটকে দিতে পারে। ফলে এই পানি নিয়ে যে যুদ্ধ খেলা, এইটা ভারতের জন্য খুব টেকসই হবে না এবং এটা এক ধরনের ঝুঁকি তৈরি করবে। দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে গেলে কোন দেশ কোন পক্ষে যাবে? বিশ্ব মোড়লরা কোন পক্ষে দাঁড়াবে? পাকিস্তানের কি কোনো বন্ধু আছে নাকি নেই? চলুন এই বিষয়ে আপনাদের কাছে বিস্তারিত তথ্য জানাবো। বাংলাদেশের মানুষ যারা আছেন, প্লিজ ইন্ডিয়াকে বাঁচান, ভারতকে বাঁচান। এখন ভয়ঙ্কর খবর আসতেছে ভারতের জন্য। সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত। একজন ভিশনারি লিডার এটাই করে, একজন দূরদৃষ্টি সম্পন্ন একজন দেশপ্রেমিক নেতা এটাই করে। ভারতে বাঁচাতে না, ভারতকে বিশ্বাস করে না, বুঝেছে এরা বাংলাদেশের বন্ধু হবে না। এই অ্যাকশনগুলো বাস্তবিত হয়ে যায় তাহলে ভারতের হাজার হাজার বড় বড় নেতারা থালা নিয়ে রাস্তায় নামার মতন অবস্থা হয়ে যাবে। ভাই ভিক্ষা করে খাওয়া লাগবে, ভিক্ষাও পাবে না। কারণ কি দর্শক, বাংলাদেশের জন্য একটা ছোটখাটো বিজয় আছে, পুরো ঝাড়খণ্ড হয়ে যাবে একটা বাংলাদেশের অংশ। সকালের নামাজের আগে দিল্লিতে পাকিস্তানের পতাকা ওড়াবো। মোদী সরকার শুনে নাও, এই যে বন্দুক রেখেছি সেটা দেখানোর জন্য নয়, ওগুলো তোমাদের মতো খঞ্জির ও গদ্দারদের জন্য। প্রিয় দর্শক, অনেক জল্পনা আর কল্পনার পরে এন্ড অফ দ্য ডে ডক্টর পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে দুজনই মন্ত্রী হবেন। এই বিষয়টা আভ্যন্তরীণভাবে অনেক কিছু আমার জানা থাকার কারণে কিছুদিন পরেই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যকে জামাত শিবিরের কাজে লাগবে, কিন্তু সাংবাদিক ইলিয়াস কাজটা করলেন। ইলিয়াস ভাই এটা কি করবো? ইলিয়াস ভাই তো হাটে হাড়ে ভেঙে দিল। আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেই কথা 1400 শহীদ পরিবারকে সিদ্ধান্ত নিতে হবে। কোন সুশীল উপদেষ্টার কথায়, কোন শাশুড়ির কথায়, দিল্লির কথায় সেই সিদ্ধান্ত হবে না। দর্শক, ভিডিও শুরুতেই আপনাদেরকে 3টি প্রশ্ন করার মাধ্যমে শুরু করতে চাই। একজন বিশ্লেষক বলেছেন বেশ কিছুদিনের মধ্যে বা নির্বাচনের আগেই পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস জামাতে যোগ দিতে চলেছে। দর্শক, আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে, আসলে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনকে আপনারা কোন দলে চান? বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা কি চান এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই দুইজন কাজ করুক, নাকি বিএনপিতে কাজ করবে, নাকি ওই বিশ্লেষক যেমনটি বলেছে যে তারা আসলে জামাতে যোগ দিবে? দর্শক, এই 3টি জায়গার মধ্যে কোন জায়গায় যোগ দিলে দেশের বেশি উপকার হতে পারে বলে আপনারা মনে করছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনকি এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে টান উত্তেজনা চলছে, সেই উত্তেজনার মুহূর্তে এসে একটি প্রশ্ন কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে যে যদি যুদ্ধ বা সংঘাতটা লেগেই যায় তবে আসলে কোন দেশ কোন দেশের পাশে দাঁড়াবে? অর্থাৎ আপনারা আসলে কি মনে করছেন, আসলে কোন দেশগুলো পাকিস্তানের পাশে দাঁড়াবে এবং কোন দেশগুলো ভারতের পাশে দাঁড়াতে পারে? দর্শক, সেটিও জানাবেন। এমনকি আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আসলে কোন দেশ কোন দেশের পাশে দাঁড়াতে চলেছে। প্রিয় দর্শক, এরই সাথে সাথে তৃতীয় প্রশ্নটি হচ্ছে, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি করবে না, বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, এটা ডিসাইড করবে জুলাই অভ্যুত্থানে যে ১৫০০-এর উপরে শহীদ হয়েছে সেই শহীদ পরিবার। অর্থাৎ এই শহীদ পরিবারেরাই সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে থাকবে কি থাকবে না। দর্শক, এই মন্তব্যটির সাথে আসলে আপনারা একমত পোষণ করছেন কিনা বা আপনারাও সমর্থন করছেন কিনা সেটিও জানাবেন। দর্শক, এরই সাথে সাথে ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সিন্ধু নদীর পানি প্রবাহ আটকে দিয়ে ভারতই এখন গ্যাড়াকলে পড়ছে। গ্যাড়াকলে পড়ছে এই কারণে যে একটা নতুন ঝুঁকি তৈরি হয়েছে। উজানের দেশ হিসেবে ভারত যদি সিন্ধু নদীর পানি প্রবাহ আটকে দেয়, সেটাকে আসলে সম্ভব প্রাকৃতিক ভাবে? এই নিয়ে বিশ্লেষকরা গবেষকরা বক্তব্য দিয়েছেন। আবার আরেকটা বিপদ হচ্ছে যে ভারত পাকিস্তানের ক্ষেত্রে উজানের দেশ, আবার চীনের ক্ষেত্রে ভাটির দেশ। মানে সোজা কথা হচ্ছে, পাকিস্তান নিচে, তার উপরে ভারত, ভারতের উপরে আছে চীন। 2016 সালের কথা দর্শক মনে আছে? এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি উত্তেজনা। তখনও ওই পানি প্রবাহ আটকে দেয়া বন্ধ করার একটি হুমকি ধামকির মধ্যে চীন হঠাৎ করে তার নদীর পানি প্রবাহ বন্ধ করে দেয়। উজান থেকে মানে যে আসা পানি ঢল যেটা ভারতে আটকে দেয়, এটা নিয়ে হয়েছিল। তখন তারা বললো যে তারা একটা জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে, সেই প্রজেক্টের জন্য এটা করতে হয়েছে। তো তখন ধারণা করা হচ্ছে যে যেহেতু চীন পাকিস্তানের মিত্র দেশ, ইচ্ছা করে চীন ওই তার পানি প্রবাহটা আটকে দেয়।
তখন ভারত বিপদে পড়ছিল। এখন কি আবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে কিনা এটা নিয়ে কিন্তু বিশ্লেষকরা কথা বলেছেন। বিবিসি এটা নিয়ে একটা রিপোর্ট করেছে যে বিষয়টা যতটা সহজ, ভারত এখন উজানের দেশ হিসেবে মনে করছে যে সিন্ধুর পানি প্রবাহটা বন্ধ করে দেবে এবং পাকিস্তানের যে কৃষিকাজ, সেচ কাজ একেবারে 80% নির্ভর করে ওই সিন্ধুর পানি উপরে, এবং অনেকগুলো তাদের জলবিদ্যুৎ আছে সেগুলো বন্ধ হয়ে যাবে। সুতরাং একটা বড় ধরনের বিপদে ফেলবে পাকিস্তানকে। কিন্তু বাস্তবে দেখা যাবে যে ভারত আসলে পারবে না। এটা পারবে না এই কারণে, যখন নাকি বর্ষা মৌসুমে প্রচুর পানি ফ্লো তৈরি হবে, তখন যদি আটকাতে যায় সেই পানিটা কিভাবে আটকাবে? সেই পানি কি অন্য জায়গায় নিয়ে যে রিজার্ভার, বিশাল বিশাল রিজার্ভার, সেটা কি ভারতের আছে? নেই। ভারত চেষ্টা করেছে, কিন্তু ওই চুক্তি অনুযায়ী অতীতে বেশ কয়েকবার চেষ্টা করেছে, কিন্তু পাকিস্তানের আপত্তির মুখে সেটা পারেনি। যেহেতু এই চুক্তিটা সিন্ধুর যে পানি বন্টন চুক্তি, এটা হচ্ছে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায়, ফলে একটা আন্তর্জাতিক চুক্তি। আন্তর্জাতিক চুক্তি ভারত এবার একতরফা ভাবে এটা লঙ্ঘন করলো। তো এখন পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক পরিসরে এটা নিয়ে আসবে, চুক্তি লঙ্ঘনের জন্য ভারতকে দায়ী করবে, এবং অতীতে এরকম অনেকবার তারা পানি প্রবাহ আটকে দেওয়ার জন্য বিভিন্ন বাঁধ নির্মাণ করার চেষ্টা করছে, কিন্তু চুক্তির শর্ত অনুযায়ী পাকিস্তান আপত্তির মুখে সেটা পারেনি। তো এখন যেহেতু ওই বাঁধগুলো নির্মাণ হয়নি, তো এখন সেই পানি প্রবাহটা শুষ্ক মৌসুমে সেটা বুঝলাম আটকে দিল। কিন্তু যখন কি বর্ষা মৌসুম, তখন কিভাবে সম্ভব? পানি যদি আটকানোর চেষ্টা করে, সেই পানি তো ভারতের বিশাল অংশকে প্লাবিত করবে, এখন ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ তৈরি করবে। ফলে বিশেষজ্ঞরা বলছেন যে আসলে এটা বাস্তবে এটা সম্ভব না। ভারত যদি নিয়ন্ত্রণ করে ওই সিন্ধু নদীর পানি, চীন আবার যেহেতু আবার উজানে আছে, ভারতের উজানে চীন আবার আটকে দিতে পারে। ফলে এই পানি নিয়ে যে যুদ্ধ খেলা, এইটা ভারতের জন্য খুব টেকসই হবে না, এবং এটা এক ধরনের ঝুঁকি তৈরি করবে। প্রিয় দর্শক, অনেক জল্পনা আর কল্পনার পরে এন্ড অফ দ্য ডে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে দুজনই মন্ত্রী হবেন। এই বিষয়টা আভ্যন্তরীণভাবে অনেক কিছু আমার জানা থাকার কারণে আপনাদের সামনে আমি কিছু কথা এই বিষয়ে বলতে পারছি। প্রিয় দর্শক, ডাক্তার পিনাকি ভট্টাচার্য লম্বা সময় ধরে আপনারা দেখে আসছেন যে বাংলাদেশে ডাক্তার পিনাকি ভট্টাচার্যর ওয়াইফ ছিলেন ইবনে সিনা হাসপাতালের ডাক্তার। যতদিন পিনাকি ভট্টাচার্য পালিয়ে বিদেশে ছিলেন, তার ওয়াইফ ততদিন পর্যন্ত ছাত্র শিবিরের হেফাজতে বাংলাদেশে অবস্থান করতেন, এবং তার ছেলে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ওয়াইফ দীর্ঘকাল যাবৎ জামাতের সাথে একটা বিশাল সম্পর্ক, যে কারণে তিনি ইবনে সিনার ডাক্তার হিসাবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে। প্রিয় দর্শক, সেই ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ওয়াইফের কারণে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এগিয়ে গিয়েছেন জামাতের দিকে, এবং সেই দৃশ্যপটটাও আমরা গত কয়েক মাস যাবৎ সিরিজ তার বক্তব্য থেকে এবং 24-এর গণ অভ্যুত্থানে তরুণদেরকে আগায় নিয়েছে। যেরকম ডাক্তার পিনাকি ভট্টাচার্য, এরকম ডাক্তার শফিকুর রহমান আজকেও ময়মনসিংহে তার জনসভায় বলেছে, আগামী সংসদে আমি তরুণদেরকে বেশি পার্টিসিপেট করতে দেখতে চাই, তরুণদেরকে পার্লামেন্টে আমি বেশি দেখতে চাই। এই কথা থেকে কি বোঝা যাচ্ছে? ডাক্তার পিনাকি ভট্টাচার্য কি তরুণ নয়? উনিও কিন্তু তরুণের মাঝেই রয়ে গিয়েছেন, কারণ ডাক্তার পিনাকি ভট্টাচার্য তেমন একটা কিন্তু বয়স হয় নাই। তরুণদের ভিতরে কিছু সিনিয়র, কিছু জুনিয়র থাকবে। আসিফ মাহমুদ, তারপরে যারা আছে ওরা যেরকম অনেকটাই তরুণ, আর পিনাকি ভট্টাচার্য যেরকম বড় ভাই, আর ওরা যেরকম ছোট ভাই। অন্যরকম ডক্টর শফিকুর রহমানের প্ল্যানটার মধ্যে রয়েছে যে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের মতন একজন ভারত বিরোধী, উপমহাদেশের মধ্যে এত শক্তি আর পাওয়ারওয়ালা ভারত বিরোধী একজন হোম মিনিস্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চালানোর জন্য যোগ্য মন্ত্রী পাওয়া জামাতের জন্য অনেক কঠিন হবে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হবে বাংলাদেশের 3 দিকে ভারত বেষ্টিত বাংলাদেশ, আর ভারতের জনশক্তির মেজরিটি হলো হিন্দু ধর্মের। আর ডাক্তার পিনাকি ভট্টাচার্য নিজে যেহেতু হিন্দু ধর্মের, সেহেতু তার চুক্তি, তার কার্যক্রম পরিচালনা করতে অনেকটাই সহজ হবে ভারতের সাথে, কারণ তাদের মন মানসিকতা এবং তাদের সাথে লিয়াজু করা এবং বাংলাদেশের বর্ডারটাকে নিরাপদে রাখার জন্য ডাক্তার পিনাকির উপরে বর্তমান সময়েও আমরা বহুবার বলেছি ডক্টর ইউনূস স্যারকে যে পিনাকিকে নিয়ে যেন স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়। আসলে কেন বানানো হচ্ছে না, তার অর্থ হলো যে একটা দীর্ঘ সময়ের সরকারের জন্য পিনাকি ভট্টাচার্যকে রেখে দিয়েছেন জামাতের আমির, এবং সেখানে সাংবাদিক ইলিয়াস হোসেন যাবে
তথ্য এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে। আমরা দেখছি যে আমরা অনেকেই কন্টেনার বানাই, অনেকেই অনলাইন সোশ্যাল মিডিয়ায় কথা বলি, অনেকেই ভিডিও বানাই, কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেনের মতো তথ্যভিত্তিক ভিডিও আর কারো এর চাইতে ভালো কোয়ালিটির কেউ দিতে পারছে বলে আমি বিশ্বাস করি না। ডক্টর পিনাকি ভট্টাচার্য অনেক চমৎকার, অনেক আলোচনা করেন। পিনাকি যাকে ধরে তাকে উলঙ্গ করে ফেলে, তার আর কোনো রাজনীতিতে কেরিয়ার থাকে না, অস্তিত্ব থাকে না। আর সাংবাদিক ইলিয়াস হোসেন নিয়ে আসে টু দা পয়েন্ট, ডোর টু ডোর গিয়ে ওই বাড়িতে ওই পরিবারে কে কাকে কি বলেছিলেন টু দা পয়েন্ট। যেরকম ভাবে আমরা বেশ কয়েকটা ফেনীর আমরা একটি হত্যাকাণ্ডের ব্যাপারে মাদ্রাসার প্রিন্সিপাল যে ফাঁসিটার জন্য যে কার্যক্রম আগিয়ে নিয়ে গিয়েছিলেন সেটাকে কিন্তু স্টপ করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। আমরা চট্টগ্রামে দেখছি যে পুলিশের এসপি বাবুলের বউ হত্যা, সেই বিষয়টাও কিন্তু স্থগিত করে বাবুলকে মুক্ত করে ফেলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তার যে তথ্যগুলা থাকে, টু দা পয়েন্ট যে তথ্যগুলা থাকে, সেই তথ্যগুলার কারণে সরকার, আইন, আদালত সেটার সাথে কোনো ধরনের কন্ট্রাডিকশনে আর যেতে পারে না, সেটা দলিল হয়ে যায় এবং সেই দলিলের মাধ্যমেই তারা বের হয়ে আসছেন। এবং সেই মামলাগুলাতে যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদেরকে জেলে আটকানো হয়েছে, তাদেরকে সেই খাম থেকে মুক্ত করার অবস্থায় নিয়ে গিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তাই তথ্যের জন্য, গবেষণার জন্য আমরা তথ্যমন্ত্রী বহু দেখেছি বাংলাদেশে, কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন যেরকম পুরুষটা সেরকম কলিজাটা, কারণ কলিজাও লাগে এই কাজগুলা করতে হলে। তাই মিডিয়াকে কন্ট্রোল করা, তথ্যকে কন্ট্রোল করা, মিডিয়া তথ্য বিষয়ক মন্ত্রণালয়টা পাবে সাংবাদিক ইলিয়াস হোসেন। এরই মাঝে যারা ঘরের ছেলে, যারা খুব ক্লোজ, যারা জামাতকে আগিয়ে নেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে মাস কি মাস, বছর কি বছর পরিশ্রম করছেন, তাদের কিন্তু আবেগটা, তাদের কিন্তু কোনো ধরনের মিস্টেক জামাত করলে তারা কিন্তু সইতে পারবে না। কারণ তাদের পরিশ্রম, তাদের মেধা, জামাতের আমির, জামাতের সেক্রেটারি বা জামাতের কেন্দ্রীয় নেতারা যেরকম দিচ্ছে ফিল্ডে, আর ওরা কিন্তু ব্রেন দিয়ে এই শ্রম, এই পরিশ্রম বিদেশে থেকে করে যাচ্ছে। তাই ওরাও জামাত এবং ছাত্র শিবির কোনো ধরনের ভুল করলে, কোনো ধরনের ভুল পথে গেলেই ওরা আটকিয়ে ধরবে এবং ওরা টান দিয়ে ধরবে, সেখান থেকে আবার সঠিক পথে এনে জামাত শিবিরকে পরিচালনা করতে রাস্তা দেখিয়ে দিবে। এটা হলো নিজের ঘরের ভিতরে কিছু কমান্ডো লোক থাকতে হবে, যাদের কমান্ডোতে দেশ এবং রাষ্ট্র শক্তিশালী থাকবে, মেধাভিত্তিক কিছু মানুষ থাকতে হবে। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে যদি আপনি বিজ্ঞান দিয়ে দেন, বিজ্ঞানের উপরে উনি মেধাবী না। ওনাকে যদি আপনি সেনাবাহিনীর জন্য কিছু করতে বলেন, উনি তথ্য বের করে দিতে পারবে, কিন্তু উনি সেনাবাহিনীর সেনা প্রধান হওয়ার যোগ্য না। ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেরকম ডাক্তারি পেশাতে উনি যতটুকু পণ্ডিত, অপরদিকে দেখছি আমরা যে প্রশাসনের ভিতরে যত রাঘব বোয়াল আছে, প্রশাসনের ভিতরে যত দুর্নীতিবাদ আছে, প্রশাসনের ভিতরে যত গিল্টি আছে, ওই গুলটি গুলা খুলে দিচ্ছে উপদেষ্টাদের পিছনে কে কোথায় দুর্নীতি করছে, কে কোন ভাবে দুর্নীতি মুক্ত থাকা যাবে, সবগুলা যেরকম উনি স্টেপ বাই স্টেপ, পেজ টু পেজ বলে দিচ্ছে। সেই মেধার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে পিনাকির চাইতে শক্তিশালী মেধাবী লোক আমি মনে করি না জামাতের বেটার অন্য কেউ আছে। ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে গেলে কোন দেশ কোন পক্ষে যাবে, বিশ্ব মোড়লরা কোন পক্ষে দাঁড়াবে, এটা নিয়ে যথেষ্ট আলোচনা চলছে এখন। একদিকে বলা হচ্ছে আমেরিকা দাঁড়াবে, রাশিয়া দাঁড়াবে, ইসরায়েল দাঁড়াবে ভারতের পক্ষে। তাহলে পাকিস্তানের কি কোনো বন্ধু আছে নাকি নেই? চলুন এই বিষয়ে আপনাদের কাছে বিস্তারিত তথ্য জানাবো। ভারত পাকিস্তান ইস্যুতে যতবারই যুদ্ধের মুখোমুখি হয়েছে, বিশ্ব দুটো ভাগে বিভক্ত হয়েছে। কিন্তু 1971-এ যখন পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয় যুদ্ধের মাধ্যমে, বাংলাদেশকে সমর্থন করেছিল ভারত আর পাকিস্তানকে সমর্থন করেছিল আমেরিকা। সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে সমর্থন দিয়েছিল রাশিয়া, আবার পাকিস্তানকে সমর্থন দিয়েছিল আমেরিকা। কিন্তু রাজনীতি বা ভূ রাজনীতির পথ পরিবর্তন হয়ে গেছে। আজকে আমেরিকাকে দেখা যাচ্ছে ভারতের পাশে, অথচ এই আমেরিকা একসময় পাকিস্তানের পক্ষে ছিল। কেন এরকম? এবার রাশিয়া আসলে কোন পক্ষে যাবে? তাহলে আমেরিকা কি পক্ষ পরিবর্তন করলো? কেন করলো? সাম্প্রতিক সময় ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর একটি বৈঠক হয়েছে। আমরা দেখেছি সেই বৈঠকে বাংলাদেশ ইস্যুতে যখন প্রশ্ন করা হলো ডোনাল্ড ট্রাম্পকে, ভারতীয় সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তখন ডোনাল্ড ট্রাম্প একটা অস্পষ্ট উত্তর দিয়েছিলেন নরেন্দ্র মোদীকে টিপ্পনি কেটে, কিছুটা টিটকারির ভাষায়। তারপর থেকে পুরো পৃথিবীতে মনে হয়েছে বা গণমাধ্যমগুলোতে উঠে এসছে নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের সম্পর্ক কি তলানিতে গিয়ে ঠেকেছে।
এবার যে আলোচনাটি এসে ডোনাল্ড ট্রাম্প ভারতকে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে যে আমাদের এই অস্ত্র তোমরা কেন, তাহলে আমরা তোমাকে এটা দেবো। এবং আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ যোগ করে দিয়েছে যে দেশগুলোর মধ্যে, সেখানে ভারতের নামটিও আছে। কিন্তু একটি বিষয় আলোচনা এসেছে অস্পষ্ট, যদি এটা আনঅফিসিয়াল ডকুমেন্ট, যে ভারতকে বলেছে চীনের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করতে। তখন ভারত বলেছে যে পাকিস্তানের বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য করলে আমরা তোমাকে চীনের বিরুদ্ধে সাহায্য করব। তারপর পেহেলগাঁওর এই ঘটনাটি বিশ্লেষকরা বলছেন যে নিঃসন্দেহে এই দুটো দেশের কোনো পরিকল্পনার অংশ। আসলে তাহলে কে কার পক্ষে যাবে? ভারতের পক্ষে ইতিমধ্যে প্রকাশ্যে দাঁড়িয়েছে ইসরায়েল, এবং ইসরায়েল যে প্যালেস্টাইনে আক্রমণ করছে সেটারও ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে ভারত, এবং ভারতের অনেক নাগরিক ইসরায়েলের হয়ে যুদ্ধ করছে এমন তথ্য কিন্তু গণমাধ্যমে এসেছে। দ্বিতীয় যে বিষয়টি, ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে তারা ভারতের পক্ষে আছে, পাকিস্তানের বিরুদ্ধে তারা ভারতের পক্ষে আছে, তার মানে ইসরায়েল প্রকাশ্যে ভারতকে সমর্থন দিচ্ছে। আর আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে, আর আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একেবারে সরাসরি যেটি বলা হয়েছে, তারা এই দুই দেশকে শান্ত থাকতে বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা এই মুহূর্তে কোনো পক্ষে দাঁড়াচ্ছে না, তারা পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ করছে। তারা না ভারতের পক্ষে, না তারা পাকিস্তানের পক্ষে। অর্থাৎ আমেরিকার বক্তব্যটি এভাবে এসছে, ট্রাম্প সরকারের পররাষ্ট্র দপ্তরের এটি হলো বক্তব্য। রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পক্ষে যাওয়া হয়নি। 1971 কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পক্ষে দাঁড়িয়েছিল রাশিয়া, কিন্তু এরপরে দেখলাম ইমরান খান ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পক্ষে দাঁড়াবার জন্য তার গদি হারিয়েছে মার্কিন চাপে, সাইফারের ঘটনার মাধ্যমে। তো শেষের দিকে পাকিস্তান রাশিয়ার সাথে একটা সম্পর্ক বৃদ্ধিতে নজর রেখেছে। এই মুহূর্তে ভ্লাদিমির পুতিন পাকিস্তানের সাথেও তার পররাষ্ট্রনীতিটাকে এগিয়ে নিচ্ছেন মধ্যপ্রাচ্য ইস্যুতে কিছু বিষয় তার ভৌগোলিক কি বলবো কারণে। কিন্তু পাকিস্তানের পাশে রাশিয়া থাকবে কি থাকবে না এটা ডিপেন্ড করে চীনের উপর, কারণ চীনের শত্রু ভারত, আবার চীনের বন্ধু রাশিয়া। এই মুহূর্তে যদি যুদ্ধ বেঁধে যায়, রাশিয়া চাইলেও ভারতের পক্ষে দাঁড়াতে পারবে না। তার প্রধান কারণ হলো চীন পাকিস্তানকে সমর্থন দিলে চীন চাইবে রাশিয়া যেন পাকিস্তানের পক্ষে থাকে, কারণ এই মুহূর্তে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে চীনের সাহায্য ছাড়া আগামী দিনে এক পাও সামনে পা বাড়ানো রাশিয়ার জন্য কঠিন। তাহলে রাশিয়ার অবস্থানটা হয় নিরপেক্ষ হবে অথবা পাকিস্তানের পক্ষে হবে চীনের স্বার্থে। কিন্তু রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ভালো, রাশিয়া থেকে বিশাল অঙ্কের অস্ত্র, সামরিক পোশাক, বিভিন্ন কিছু কিনে থাকে ভারত। পাশাপাশি তেল, জ্বালানি, খাদ্য ভারত গ্রহণ করে রাশিয়া থেকে। তো রাশিয়া চাইবে না ভারতের এই বিশাল বাজার হাতছাড়া হোক, তাই হয়তো রাশিয়ার অবস্থানটা হবে নিরপেক্ষ। ইউরোপের বিভিন্ন দেশ ভাগ হয়ে যেতে পারে, আরব রাষ্ট্রগুলো নিরপেক্ষ থাকবে কিন্তু নেপথ্যে পাকিস্তানকে সমর্থন দেবে, কিন্তু তারা প্রকাশ্যে অবস্থান নেবে না। এ কারণেই যে ভারতের বিশাল বাজার মধ্যপ্রাচ্যের মধ্যে রয়েছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের তেল নিচ্ছে, আবার মধ্যপ্রাচ্য থেকে ভারত বিশাল দেশ, বিশাল জনগোষ্ঠীর দেশ, তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে। কিন্তু মুসলিম হওয়ার কারণে, দেশের জনগণের চাপের কারণে আরব রাষ্ট্রগুলো পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। আসেন মুসলিম রাষ্ট্রের মোড়ল তার কি? তুরস্কের অবস্থান স্পষ্ট পাকিস্তানের পক্ষে। জাতিসংঘ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় রজব তাইয়্যিব এরদোয়ান পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছেন, কাশ্মীরের পক্ষে দাঁড়িয়েছেন এবং ভারতের কঠোর সমালোচনা করেছেন, যার কারণে নরেন্দ্র মোদী তুরস্কের সঙ্গে তার অনেকগুলো চুক্তি বাতিল করেছেন। এবং অস্ত্র বেচার ক্ষেত্রে ভারতকে অনেক জায়গায় তুরস্ক শেষ পর্যন্ত দেবে বলেও আর দেয়নি, কারণ পাকিস্তানের আপত্তি ছিল তুরস্ককে অস্ত্র দেওয়ার ব্যাপারে। ধরেন এই যে বাইরাক্টার TB2 ড্রোন, এটি পাকিস্তান পেয়েছে কিন্তু ভারতকে দেওয়া হয়নি। কৌশলগত কারণে তার মিত্র পাকিস্তানের শত্রুকে তুরস্ক এই ড্রোনটি তুলে দেয়নি। তো এভাবে এখন এই মুহূর্তে যে জায়গাটি তৈরি হচ্ছে সেটি হলো বিশ্ব মুলুকদের অবস্থান অস্পষ্ট, তার পরের কাতারে যারা রয়েছেন তাদের অবস্থানটা মোটামুটি অস্পষ্ট। তবে ইসরায়েল ভারতের পক্ষে গেলে তুরস্ক চলে যাবে পাকিস্তানের পক্ষে। তারা আওয়ামী লীগ প্রশ্ন কিভাবে হ্যান্ডেল করছে, ডিল করছি, কারণ আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলীয় ল্যাসপেন্সারদের যে মাফিয়া কার্টেল ছিল, তারা সিম্পলি কোনো রাজনৈতিক দল না। যারা মনে করে থাকেন যে রাজনৈতিক দল আকারে ইন্টারন্যাশনাল কনভেনশন মোতাবেক যেই সিভিল পলিটিক্যাল রাইটস তারা প্রিভিলেজ আকারে পাওয়ার কথা ছিল, তারা সেটা পাবেন। জাতিসংঘের মানবাধিকারের রিপোর্টে যেটা বলা হচ্ছে, তাদেরকে যেহেতু তারা রাজনৈতিক দল, তাদেরকে নিষিদ্ধ করা যাবে না। তাদের কাছে আগে প্রথম প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনিশনে পড়ে কিনা, সেটা আগে আদালতে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে। যদি জনতার আদালতে, বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ 2-এর আদালতে এবং বিচারিক আদালতে আওয়ামী লীগ প্রমাণ করতে পারে যে তারা রাজনৈতিক দলের সংজ্ঞা, সকল সংজ্ঞা পূরণ করেন, অনলি দেন তাদের রাজনীতি থাকার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আকারে আসবে। কিন্তু আমাদের কাছে
গণ অভ্যুত্থানের যেই রিপোর্ট মানবাধিকারের দপ্তর থেকে এসছে, জাতিসংঘের কাছ থেকে, এটা খুব প্রচ্ছন্নভাবে পরিষ্কার। 45-এ যেই যুক্তিতে এবং যেই কারণে জার্মানিতে নাৎসিদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, ফ্যাসিস্টদেরকে ইটালিতে নিষিদ্ধ করা হয়েছিল, ফ্রাঙ্কোর দলকে নিষিদ্ধ করা হয়েছিল, দক্ষিণ আমেরিকার প্রত্যেকটা গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তিকে নিষিদ্ধ করা হয়েছিল, কঙ্গো এবং বুরুন্ডিতে সেই লাল কাল মার্কসের খ্রিস্টান মিলিশিয়াদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, জঙ্গি ট্রিপল এক্সকে যেইভাবে ক্লু ক্লাক্স ক্লানকে আমেরিকাতে নিষিদ্ধ করা হয়েছে, তার প্রত্যেকটা সংজ্ঞায় আওয়ামী লীগ নোবেল পুরস্কার পেয়েছে। এবং ঠিক একই কারণে আওয়ামী লীগ নামক কোন এন্টিটির রাজনৈতিক দল আকারে কোন সুবিধা পাবার কোন সুযোগ 24-এর গণ অভ্যুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে আর থাকতে পারে না। অতএব 1400 শহীদের রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে। ওই ভবিষ্যৎ কোন কালো কালি দিয়ে মুছে দিয়ে আবার নতুন করে লেখবার প্রয়োজন হবে না। তাই প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ প্রশ্ন আমরা কিভাবে ডিল করব, এটাই হচ্ছে সম্মিলিত সিদ্ধান্তের জায়গা। এবং প্রধান উপদেষ্টার সাথে আমরা যখন দেখা করেছি, বারবার বলেছি 4টা গণ তদন্ত কমিশন গঠন করবার জন্য। তার ভিতরে আজকের ইনকিলাব মঞ্চ যাদের কথা বলছে, যাদের দাবি নিয়ে আজকে হাজির হয়েছে, তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা বলেছি শাপলার গণহত্যার জন্য গণ তদন্ত কমিশন করতে হবে, পিলখানার গণহত্যার জন্য গণ তদন্ত কমিশন করতে হবে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম পিলখানার থেকে দায়িত্ব এড়িয়ে একটা প্রজ্ঞাপন দিয়ে যে কমিশন দেওয়া হয়েছে, তার ক্ষমতা খর্ব করা হয়েছে। সে মামলার প্রশ্ন আলোচনা করতে পারবে না, কোনো ফাইল রিকল করতে পারবে না, সাক্ষীদেরকে তদন্ত করতে পারবে না। ঠিক এইভাবে একই চক্রান্ত করে একটা আইওয়াসের কমিশন দিয়ে বাংলাদেশে আবার নতুন ষড়যন্ত্র হচ্ছে। যারা 2009 সালে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের 2টা ফোর্সকে এট এ টাইম ধ্বংস করে দিয়েছে, তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে, কমিশনের মাধ্যমে বাঁচিয়ে দেবার নতুন ব্লু কলার আমরা বলছি নতুন করে প্রজ্ঞাপন দিয়ে তার টার্মস অফ রেফারেন্সকে রিভাইজ করতে হবে এবং গণ তদন্ত কমিশনের ফর্মে নিয়ে আসতে হবে। আমরা তৃতীয় বলেছিলাম বাংলাদেশে গুম খুন আয়নাঘর থেকে শুরু করে গত 16 বছরে যেই রাষ্ট্রীয় মদদে খুন খারাপির রাজত্ব কায়েম করা হয়েছিল, সেটার জন্য গণতদন্ত কমিশন করতে হবে। ঠিক একইভাবে দেখলাম একটা গুম কমিশন করা হয়েছে যার ক্ষমতা নয়, যাকে অযোগ্য লোক দেওয়া হয়েছে, পাবলিকলি সাফিসিয়েন্টলি ম্যান পাওয়ার দেওয়া হয় নাই। গণতদন্তের যে ফর্ম আমরা বলেছি, যে কাঠামো প্রস্তাব করেছিলাম, সেই কাঠামো পর্যন্ত দেওয়া হয় নাই। ঠিক একইভাবে প্রধান উপদেষ্টাকে আমরা বলেছিলাম জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ঘিরে একটা গণতদন্ত কমিশন করেন, এবং আমরা এটার ফরম্যাট পর্যন্ত একাধিক উপদেষ্টাকে দিয়েছি। আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে, সিনেট হিয়ারিং এর মডেলে, ব্রিটিশ এবং ইউরোপিয়ান পার্লামেন্টগুলোতে যেভাবে উন্মুক্ত শুনানি হয়, সেই শুনানির মডেলে করে সেইখানে গণতদন্ত কমিশন হতে হবে, যেটা পৃথিবী লাইভ সম্প্রচার করবে। সেখানে শহীদ পরিবার এসে তার গল্পের কথা বলবে, তার কষ্টের কথা বলবে, তার আকাঙ্ক্ষার কথা বলবে। আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না, সেই কথা 1400 শহীদ পরিবারকে সিদ্ধান্ত নিতে হবে। কোন সুশীল উপদেষ্টার কথায়, কোন শাশুড়ির কথায়, দিল্লির কথায় সেই সিদ্ধান্ত হবে না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা গণ তদন্ত কমিশনে গিয়ে উন্মুক্ত শুনানিতে অংশ নিয়ে বাংলাদেশের কোটি কোটি নাগরিক যেখানে নিবন্ধন করে তাদের মতামত দিতে পারবে, সেই মতামতের উপরে ভিত্তি করে আওয়ামী লীগ প্রশ্ন, গণহত্যার প্রশ্ন, জাতীয় পার্টি এবং 14 দলীয় দিল্লির গোলামদের ভবিষ্যৎ কি হবে সেইটা সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ণীত হবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।